জি স্যার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? একটু কমেন্ট করে যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য একটা লাইভে আসলাম। সেটি হচ্ছে যে আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, তোমরা জানো যে বাংলা প্রশ্নটি যদিও অনেকটা সহজ হয়েছে, তারপর একটু লাইভে সমাধানটা দিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো প্রশ্ন নিয়ে অনেকের কনফিউশন আছে। তো একটু কমেন্ট করে যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। আর লাইভ ক্লাসটা হচ্ছে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরাও যারা আমাদের সাথে যুক্ত আছো একটু শেয়ার করে দাও। তো কথা না বাড়ি সরাসরি আমরা একেবারে মূল আলোচনায় চলে যাবো। দেখো, কোনটিতে ব ফলার উচ্চারণটা বহাল রয়েছে? এটা আসলে একেবারে উচ্চারণ থেকে আসছে। তোমরা জানো যে এইচএসসিতে প্রথম টপিকটাই হচ্ছে উচ্চারণ। তো এটা খুবই সহজ একটা প্রশ্ন। আমরা যদি শব্দগুলো একটু একবার রিডিং করি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনটিতে হচ্ছে উচ্চারণটি বহাল রয়েছে। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে, তো এটার আনসারটা একটু কমেন্ট করে সবাই। তো সবাই গ্রুপে শেয়ার দিয়ে দাও। তো একটু দেখো, এখানে আমরা যদি একটু বলি যে বহাল উচ্চারণটা আমরা যদি কি বিধ্বস্ত, উদ্বেগ। দেখো এই যে শব্দটা উদ্বেল বা উদ্বেগ, এটাতে কিন্তু বটাকে আমরা বয় উচ্চারণ করি। আমরা অনেক সময় এরকম বলি যে এই ব্যাপারটি নিয়ে আমার উদ্বেগ রয়েছে। উদ্বেগ না, কিন্তু উদ্বেগ। তার মানে এটার আনসারটা অর্থাৎ বটা এখানে বহাল রয়েছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এরপরে কোন শব্দটি শুদ্ধ? এটা একটু কমেন্ট করো তো, তোমরা কি আনসার দিয়েছো? তো দেখো কোন শব্দটি শুদ্ধ। তো দেখো, অনুমান বললেই কিন্তু অনুমান নির্ভর করার দরকার নাই। অন্তর্ভুক্ত, এখানে মানাটা রুস্যকর হবে। আকাঙ্ক্ষা এখানে হচ্ছে যুক্তক হবে। তার মানে এগুলো সবগুলাই হচ্ছে কি ভুল। তাহলে উত্তরটা হবে অর্ধবধি। তো অর্ধবধি মানে কি? অর্ধ যুগ অবধি। আমরা সময় বলি না যে আমি এখনো পর্যন্ত অপেক্ষা করতেছি। অর্ধ মানে এই সময়, আর অবধি মানে একেবারে পর্যন্ত, মানে আমি এই পর্যন্ত অপেক্ষা করতেছি। তাহলে অর্থ যদি আমরা চিন্তা করি, অর্ধ যুগ অবধি, এটা হচ্ছে আনসার। আর এটা হচ্ছে একটা সন্ধি সাধিত শব্দ। তো যেহেতু এর মধ্যে তোমরা আনসার পেয়ে গেছো, এই জন্য আমি একটু দ্রুত ব্যাখ্যাগুলো বলতেছি। এরপরে সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, এটাকে এক কথায় কি বলে? এটাকে বলা হয় প্রত্যুৎগমন। অর্থাৎ সামনে অগ্রসর হয়ে যদি কাউকে কি করা হয়, কাউকে অভ্যর্থনা জানানো হয় বা শুভেচ্ছা জানানো হয়, ওয়েলকাম জানানো হয়, এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তারপর দেখো কোনটি মৌলিক শব্দ। আমরা একটা বিষয় সবাই জানি যে মৌলিক শব্দ মানে হচ্ছে যে শব্দটাকে আর কোনোভাবেই ভাঙা যায় না। ভাঙা যায় না বলতে এটা ব্যাকরণগত বিশ্লেষণ দিয়ে ভাঙা যায় না। যেমন আমরা যদি এখানে দেখো বলি বন্ধুত্ব, এখানে দেখো তয় বা প্রত্যয় যুক্ত হয়েছে। আবার এখানে পয় বা ফালা, এটা হচ্ছে প্রযুগ শাসন প্রশাসন। তো এটা দেখো শুরুতে একটা আমরা যদি বলি যে উপসর্গ যুক্ত হয়েছে। দায়িত্ব শব্দটা একটা বিষয়, দেখো দায়ী, আমরা যদি এইভাবে চিন্তা করি যে দায়ী, এটার সাথে তয় বা প্রত্যয় যুক্ত হয়েছে, মানে এগুলা সবগুলাকে ভাঙা যায়। তাহলে দেখলে একটাও কি না মৌলিক শব্দ না। কিন্তু এই যে আমরা চাঁদ শব্দটা বলি, চন্দ্র চন্দ্র চাঁদ, এই চাঁদ শব্দটাকে কোনোভাবে সন্ধি করা যায় না, উপসর্গ করা যায় না, প্রত্যয় করা যায় না, সমাস করা যায় না, মানে কোনোভাবে এটাকে আর বিশ্লেষণ করা যায় না। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, অর্থাৎ এটা হচ্ছে মৌলিক শব্দ। যেমন আমরা কিন্তু বিজ্ঞানে পড়ে আসছি মৌলিক ধাতু মানে কি, যে ধাতুটাকে আর কোনোভাবে ছোট করা যায় না। তো এরপরে প্রশ্ন দেখো, বুদ্ধিমান এর বিশেষ শব্দ কোনটি? তো আমরা ধরে একটা যদি বিষয় ভাবে বলি যে লোকটি বুদ্ধিমান, তার মানে অবশ্যই এটা বিশেষণ পদ। এখন বলা হচ্ছে যে এটার বিশেষ পদ কোনটি। এখানে একটা বিষয় দেখো, আমরা যদি বলি যে এরকম ধরো যে লোকটি বুদ্ধি আছে, তাহলে বুদ্ধি হচ্ছে একটা জিনিসের নাম, মেধার নাম বা বুদ্ধির নাম, এটা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। কিন্তু সমস্যা হচ্ছে এই যে বুদ্ধিমত্তা, এটাও কিন্তু বিশেষ্য। তো যার কারণে আসলে এখানে দুইটা উত্তর দেওয়া ছিল। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনটাকে উত্তর হিসেবে নিবে এটা বলা আসলে মুশকিল। তো আমরা এখানে দুইটাই আসলে উত্তর, একটা হচ্ছে বুদ্ধি এবং বুদ্ধিমত্তা, যদি আমরা বুদ্ধিমত্তাটাকে আমরা উত্তর হিসেবে নিচ্ছি। এরপরে দেখো এখানে অবশ্য দুইটাই দেওয়া আছে, তোমরা যদি প্রথমটা আনসার করে থাকো হয়তো বা এটা আনসার নিতে পারে। সোনারতরী কবিতায় নৌকার মাঝি কিসের প্রতীক? এটা আমরা জানি যে মহাকালের প্রতীক। যারা হচ্ছে তোমরা কবিতাটা পড়ে আসছো, এটা আমাদের শীটে দেওয়া ছিল বা এটা বারবার প্রতিটা লাইন পড়ানো হয়েছে। তোমরা যদি আমার লাইভ ক্লাসটা করে থাকো অবশ্যই এটা পারার কথা। ওকে, এরপরে প্রশ্ন হচ্ছে খাঁটি সোনা চাইতে খাঁটি আমার দেশের মাটি। তো এই প্রশ্নটা দেখো, আমরা যদি এই পর্যন্ত বলি যে খাঁটি সোনা চাইতে খাঁটি, তাহলে আমাদের কিন্তু অর্থটা পরিপূর্ণ হয় না। খাঁটি সোনা চাইতে খাঁটি কি সেটা? এরপরে লাইনটা হচ্ছে
আমার দেশের মাটি, তো এটাকে আমরা বলবো হচ্ছে প্রধান খণ্ড বাক্য। তো একটা বাক্যে যদি একটা প্রধান খণ্ড বাক্য থাকে, এটার অধীনে আরেকটা বাক্য থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে জটিল বাক্য, মানে খুব সহজ উপায় যেটা। এবং জটিল বাক্য হচ্ছে আমাদের একাধিক হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে। সুতরাং এটা আমাদের হচ্ছে একেবারে জটিল বাক্য। এবং আরেকটা বিষয় বলে দিই, এটা 9-10 এর যে বোর্ড ব্যাকরণ, এখানে সরাসরি উদাহরণটা দেওয়া ছিল। আমাদের খেয়াল করে দেখবা লেকচার 13-তে সরাসরি এই বাক্যটাই দেওয়া ছিল যে খাঁটি সোনা চাইতে খাঁটি, এটা হচ্ছে কোন বাক্য, এবং আমি লাইভে পড়ানোর সময় এটা বারবার এটা পড়াইছি। হ্যাঁ, এরপরে দেখো মিছিল শব্দটি কোন ভাষা থেকে এসেছে। এটা অনেকেই হচ্ছে উত্তর দিয়েছে হচ্ছে মানে আরবি শব্দ, আসলে এটা হবে ফার্সি শব্দ। আসলে লাইভ ক্লাসে অনেক কথা বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। আমরা বারবার একটা কথা বলছি, যত প্রশ্ন আসবে সবকিছুই জুলাই অভ্যুত্থান বলো, বা এই যে গণ আন্দোলন ছিল, বা এই যে আগস্টের আন্দোলন ছিল, জুলাইয়ের আন্দোলন ছিল, এগুলোর সাথে কোনো না কোনোভাবে লিঙ্ক আপ করা থাকবে। তোমরা দেখবা যে আবু সাইদকে নিয়ে প্রশ্ন আসছে, তো আমরা এই কথাগুলো ব্যাকরণে বলছিলাম যে ঘুরে ফিরে এগুলো হচ্ছে এটার সাথে, এই আন্দোলনের সাথে রিলেটেড প্রশ্নগুলো সরাসরি কমন করবে। দেখো তো এবার তার মানে অনেক মিছিল হয়েছে, অনেক আন্দোলন হয়েছে, মিছিল কি শব্দ? মিছিল হচ্ছে ফার্সি শব্দ। আমরা সমাসের ক্ষেত্রে গিয়েও দেখবো যে সমাসটা ছিল সেটা আন্দোলনের সাথে রিলেটেড। সুতরাং তোমরা যারা পরবর্তীতে জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়, দেখবা ঘুরে ফিরে আন্দোলনের সাথে রিলেটেড ব্যাকরণ, সাহিত্য সবকিছু এটা রিলেটেড আসবে। আচ্ছা, তারপর দেখো গণ অভ্যুত্থান, আমরা যদি এটাকে বলি, এটা অবশ্যই হচ্ছে সমাজ সাধিত শব্দ। তো আমরা এই যে গণ অভ্যুত্থান শব্দটি, এটা বর্তমান সময়ে খুব প্রচলিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। এবং আমরা কিন্তু ফেব্রুয়ারি 1969 কবিতা, যেটা ফেব্রুয়ারি 1969, এই কবিতায় কিন্তু আমরা দেখছি যে এই শব্দটা সরাসরি আসলে এটার সাথে রিলেটেড। হ্যাঁ, তো এটা 69-এর গণ অভ্যুত্থানে কবিতাটা লেখা, এটা সমাজ সাধিত শব্দ। কোন শব্দটি অপপ্রয়োগ দুষ্ট নয়? দেখো আমরা যদি এখানে একটা কথা বলি যে সে নির্দোষী, এটা বলা যাবে না, লোকটি নির্দোষ এটা বললেই হয়। তার মানে এটা আমরা যদি দীর্ঘিকারটা দিই, এটা এক ধরনের বাহুল্য দোষ হয়ে যাবে। আমরা বলতে পারি যে লোকটার হচ্ছে দৈন্যতা, তো দৈন্য বললে হয়, দৈন্য মানে হচ্ছে লোকটা অনেক দরিদ্র বা তার দারিদ্র আছে, ব্যাপারটা এরকম, তাহলে এটার সাথে তা যুক্ত করার কোনো দরকার নাই। আমরা বলি যে আচ্ছা আমার জন্য তুমি শুধু বাংলা খাতা নিয়ে আসো, এটা বললেই হয়। বা আমি শুধু ভাত খাবো, তুমি বলতেছো শুধুমাত্র ভাত খাবো, এটা বলা যাবে না। তার মানে যেহেতু একটা শব্দ দিই, এটা যদি আমরা দিই তাহলে সেটা বাহুল্য দোষ হয়ে যায়, প্রয়োজন অতিরিক্ত কথা বলা। তাহলে এখানে আমাদের একটাই প্রশ্ন আছে, সেটা হচ্ছে উদ্বেল। তো উদ্বেল শব্দের অর্থ হচ্ছে বেলাকে অতিক্রান্ত। এটা আমাদের সরাসরি অব্যয়ীভাব সমাসের দেখবা 5 নম্বর উদাহরণ ছিল, এটা উদ্বেল, এটা সরাসরি ওইখান থেকে শব্দটাই কমন আমাদের শীত থেকে। এরপরে প্রশ্ন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা আমরা বারবার একটা কথা বলছি যে তারাই হচ্ছে বুদ্ধিমান, যারা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে। যেমন দেখবা বিশ্বের সর্বাধিক বিক্রিত ফোন নোকিয়া এখন পৃথিবীতে নাই বললেই চলে, ওইভাবে মাঝখানে মার্কেট আউট ছিল, কারণ তারা নিজেদেরকে আপডেট করতে পারে না। যখন সিম্ফনি বা অন্যান্য স্যামসাং এরা হচ্ছে আপডেট নিয়ে আসছে অ্যান্ড্রয়েড। তো দেখো এই শব্দটা অনেকগুলো পরীক্ষাতে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়। বৈষম্য বিরোধী মানে কি? যারা হচ্ছে বৈষম্যের বিরোধী, মানে বৈষম্যের বিরুদ্ধে যারা কি করে, সংগ্রাম করে, তাহলে অবশ্যই এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কারণ বৈষম্য বিরোধী মানে হচ্ছে যে হচ্ছে বৈষম্যের বিরোধী। যে যে আমাদের যে বাংলাদেশে যে আন্দোলন হলো, কমিটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার মানে এখান থেকে সরাসরি আন্দোলনের সাথে রিলেটেড এই ব্যাকরণ প্রশ্নটা। যে নারীর স্বামী ও পুত্র নেই, এক কথায় তাকে কি বলে? তাকে বলা হচ্ছে অবিরাম। এটা হচ্ছে মূলত এক কথা প্রকাশ থেকে আসছে এবং এটা বিগত সাল থেকে সরাসরি কম। আমরা একটু লিখিত অংশে চলে যাই এবং তোমরা দেখবা যে এই লিখিত অংশের প্রত্যেকটা প্রশ্নই আমাদের যে 17 নম্বর শীট থেকে সরাসরি কম। তোমরা যারা সি ইউনিটে ছিলা, আমি সিং ইউনিটে ছিলা, বা যারা হচ্ছে আমার অনলাইন বিদ্রোহী 24 ব্যাচে ছিলা, তো দেখবা সরাসরি সবগুলো প্রশ্নই কমন। তবে হ্যাঁ, 2টা প্রশ্ন আমাদের সরাসরি কমন না, আমাদের নিয়ম থেকে কমন, বাকিগুলো সরাসরি কমন। এখানে দেখো নিচের বাক্যগুলো বানান শুদ্ধ করো। একটা কথা বলা হয়েছে যে কোনো শব্দ সংযোজন বা বিয়োজন করা যাবে না। তো এই জায়গার কারণে মানে অনেক স্টুডেন্ট আছে যারা শতভাগ আনসারটা শুদ্ধ দিয়ে আসবে, কিন্তু তাদের উত্তরটাও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভুল ধরে নেবে। কারণটা কি? এখানে বলা হয়েছে যে সংযোজন বা বিয়োজন করা যাবে না, মানে কোনো শব্দ নতুন করে আমদানি করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শব্দটা দিয়েছে এটাই আমাদের রাখতে হবে। এখানে একটা বিষয় দেখো, অদ্ভুত কাণ্ড, ভূতের ব্যাগার কেটে বলা। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে অদ্ভুত ব্যাপার, অদ্ভুত বানানটাই ভুল। আবার বলা হয়েছে ভূতের বেকার খেটে তার জীবন শেষ হলেন, আবার তার সাথে হলেন, এটাও ভুল। মানে একটা দেখো বাক্যে 3টা ভুল আছে। এখন এই যে অদ্ভুত কাণ্ড, একটা বিষয় মনে রাখবা যে অদ্ভুত বানানটাতে আসলে কখনোই দীর্ঘকার হবে না।
আমার একটা স্টুডেন্ট বলছিল কেন ভূত হ্রস্বকার হবে, কেন দীর্ঘকার হবে না। আমি বললাম যে বানানটাই হচ্ছে অদ্ভুত। পৃথিবীতে যত ভূত আছে সবই হচ্ছে দীর্ঘকার। আমরা যত ভূত নিয়ে গল্প শুনি, কিন্তু অদ্ভুত বানানটা ব্যতিক্রম, এটাতে হ্রস্বকার হবে। আর এটা হচ্ছে এই যে ভূতের ব্যাগার, এটা আসলে বলা হয়েছে বেকার, আসলে এটা একটা বাগধারা। তো আসলে ভূতের বেকার শব্দের অর্থ হচ্ছে যে আসলে মানে নর্মাল নিঃশ্বাস, মানে এমনি আর কি খাটনি খাটা। অনেক সময় আসছে না যে আমরা এমনি বেকার খাটনি খাটি, এই টাইপের একটা বিষয় আর কি, শুধু শুধু খাটনি খাটা। তো তার জীবন শেষ হলেন হবে না, এটা হবে শেষ হলো। তাহলে আমরা এখানে 3টা শুদ্ধ করে দিয়েছি। এরপরের প্রশ্ন হচ্ছে যে ভুল সংশোধন করতে গিয়ে শিক্ষার্থীটি নির্ভুল জবাব দিল। আমরা একটা কথা বলি সবসময় যে ভুল বানান করিতে কেউ করিও না ভুল। তার মানে ভুল বানানে কখনোই দীর্ঘকার হবে না, হ্রস্বকার হবে। তাহলে এটা আমাদের ভুল ছিল। আর এটা হচ্ছে শিক্ষার্থী বানানটা অবশ্যই দীর্ঘইকার হবে। তো এটা হ্রস্বইকার দেওয়া ছিল, এটাও ভুল। আর বাকিগুলো ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তোমরা একটু মিলিয়ে নাও যারা লিখিত দিয়েছো। গুছিয়ে কথা বলতে পারে না বলেই তার সব কথাগুলো এরমেল হয়ে যায়। দেখো এখানে 2টা ভুল আছে, একটা হচ্ছে পারে না, একটা হচ্ছে এরমেল। আসলে এটা হবে এলোমেলো, এটা হবে এলোমেলো। আর এটা হচ্ছে এই যে গুছিয়ে কথা বলতে পারে না, আমরা এই যে পারে না, না যদি শেষে থাকে কখনোই আগের শব্দের সাথে যুক্ত হবে না। কারণ তুমি যদি বলো যে আমি তোমাকে পাবো না, এখন ধরো পাবো না এটা না দিয়ে দিলা যে আমি তোমাকে পাব না, আমি ভাত খাব না, আমি সেখানে যাব না, এগুলো বলা যাবে না। তার মানে নাটা শেষে থাকলে অবশ্যই সেটাকে আলাদা লিখতে হবে। এটা আমাদের সরাসরি নিয়ম থেকে কমন। তোমরা দেখবা যে আমাদের যে 4 নম্বর লেকচার শিট থেকে সরাসরি কমন। এখানে দেখো বলা হয়েছে যে পরিচ্ছদ অর্থ অধ্যায়, আবার বলা হয়েছে পরিচ্ছদ মানে পোশাক, মানে বিষয়টাকে উল্টাই দেওয়া হয়েছে। এই যে আমি ড্রেস পরে আছি বা পোশাক, এটার নাম হচ্ছে পরিচ্ছদ। তো দেখো এই পরিচ্ছদ মানে হচ্ছে পোশাক। আমরা বলি না যে তোমার পোশাক পরিচ্ছদটা তো ভালোই লাগতেছে, তো পরিচ্ছদ মানে পোশাক। আর আমরা যেটা চ্যাপ্টার বলি এটা হচ্ছে পরিচ্ছদ। তার মানে পরিচ্ছদ মানে হচ্ছে অধ্যায় বা চ্যাপ্টার আমরা যেটাকে বলি আর কি। তো এটা আসলে যাদের অর্থ জানা আছে তারা এটা পারার কথা। সবশেষ প্রশ্ন আমাদের এটা। একাদশ শ্রেণীর 3টি শাখার শিক্ষার্থী রয়েছে যথাক্রমে 15, তারপরে বলা হয়েছে 44। তো আমরা এরকম বলি, মনে রাখবা যে আমাদের বানানের নিয়মে একেবারে ওকারের যে নিয়মটা আছে বা উচ্চারণের নিয়ম, 11 থেকে 18 সব সময় আমাদের এরকম ওকার দিতে হবে, ওকার। তাহলে আমরা বলবো 11, 12, 13, 15। তাহলে এটা আমাদের হবে 15, এটা হচ্ছে উত্তর। আর হচ্ছে 44 কোনো শব্দ না, এটা হবে 44। আধুনিক বাংলা ব্যাকরণ এটাকে আসলে 44 বলি আমরা, বাংলা অভিধানে তোমরা এটা দেখে থাকো। তো আমি আসলে খুব দ্রুত কথাগুলো বললাম, তোমরা লাইভটা পরে আবার দেখে মিলিয়ে নিও। তো শুধু হচ্ছে মানে নির্ভুল উত্তরটা বলার জন্য বা সংক্ষিপ্ত ব্যাখ্যার জন্য এটা। আর এটার আমি আরো বিস্তারিত ভিডিওটা হচ্ছে আমার আমিনুল স্যার বাংলাদেশ ইউটিউব চ্যানেল, সেখানে আপলোড করে দিব। ওইখান থেকে তোমরা পরবর্তীতে বিস্তারিত দেখে নিতে পারবে। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আর কার কয়টা হয়েছে একটু কমেন্টে জানা, তাহলে আমরা একটু বলে দিতে পারবো যে আসলেই তুমি ভাইভাতে ডাক পাবা কিনা বা কাটমার কত হতে পারে। আল্লাহ হাফিজ, ভালো থাকো।